আচ্ছা, বিষয়বস্তু পড়ে যদি পরীক্ষা দিতে যাওয়া হয় তাহলে সমস্ত প্রশ্নই কি কমন পাওয়া যায়? আর যদি কোনো প্রশ্ন আনকমনও আসে সেই প্রশ্নটাকেও কি লেখা যায়? দেখো, বিষয়বস্তু এমন একটা জিনিস, তুমি যদি বোঝার মতো পড়ো, যদি পড়াটাকে বুঝতে পারো, বিষয়বস্তুটাকে বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমার কাছে সমস্ত প্রশ্নগুলোই লেখার মতো হবে, সমস্ত প্রশ্নগুলোই লিখতে পারবে। শুধু সেই অধ্যায়ের বিষয়বস্তুগুলোকে জেনে রাখতে হবে। এবার বিষয়বস্তুর মধ্যে কি কি জিনিস আছে, দেখো বিষয়বস্তু তুমি যদি পড়ো তাহলে সেখানে তুমি দেখতে পারবে এই অধ্যায়ে কি কি আছে, কি কি পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো আছে, কোন কোন বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা, আর কোন কোন বিষয়গুলো নিয়েই এই অধ্যায়টা গড়ে উঠেছে, সেই সম্বন্ধে তোমার স্বচ্ছ ধারণা এই বিষয়বস্তু তোমাকে প্রদান করবে। সেহেতু বিষয়বস্তু তোমাকে অবশ্যই করে রাখতে হবে। এবার দেখো, একটা প্রশ্ন আসতে পারে যে বিষয়বস্তু জানলে যে এত কিছু তথ্য পাওয়া যাচ্ছে, তাহলে বই তার পড়ার দরকার নেই। না, বইও তোমাদেরকে পড়তে হবে। বইয়ের টেক্সট বইয়ের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তুকে তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হয় যে এইটুকু এই বিষয়গুলো তোমাদের অধ্যায়ে রয়েছে। আর টেক্সট বইয়ে তোমাদের বিস্তারিত আলোচনা থাকে, তো বিস্তারিত আলোচনাও তোমাদেরকে দেখতে হবে এবং সংক্ষিপ্ত আলোচনাও তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তো এই আজকের এই ভিডিওতে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব, এই অধ্যায়ে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আর এই অধ্যায় থেকে টেস্টে কি প্রশ্ন আসতে পারে, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 4 নম্বরের, 8 নম্বরের প্রশ্ন তো এই অধ্যায় থেকে আসবে না, সে এই 4 নম্বরের প্রশ্নগুলো একটু তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। এবারে আমাদের কি কি পড়তে হবে স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই অধ্যায়ে উদ্বাস্তু, দেশীয় রাজ্য কিভাবে ভারতভুক্ত করা হলো, তারপর বিভিন্ন আত্মজীবনী, স্মৃতিকথা, এই সমস্ত বিষয় তোমরা এই অধ্যায় থেকে জানবে বা এই অধ্যায় থেকে পড়বে। ঠিক আছে? তো এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেশীয় রাজ্যগুলো কিভাবে ভারতভুক্ত হলো, দেশীয় রাজ্যের মধ্যে যেমন সব থেকে বেশি সমস্যার সৃষ্টি করেছিল জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর, এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। তারপর উদ্বাস্তু সমস্যা আছে। উদ্বাস্তু সমস্যা, উদ্বাস্তু মানে কারা? যারা নিজের ভিটে মাটি ছেড়ে, নিজের দেশকে ছেড়ে অত্যাচারিত হয়ে অন্য দেশে চলে আসে, তাদেরকে বলা হয় উদ্বাস্তু। ঠিক আছে? এই উদ্বাস্তু কিভাবে সৃষ্টি, উদ্বাস্তু সমস্যা কিভাবে সৃষ্টি হলে এইগুলো তোমাদের পড়তে হবে। তা 1947 সালে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, তখনও কিন্তু ভারত সরকারকে প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছিল। তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে দেশীয় রাজ্যগুলোকে কিভাবে ভারতভুক্ত করা যায়। ঠিক আছে? এই একটা মেন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভারত সরকারকে। কিন্তু আস্তে আস্তে 1950-এর মধ্যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ভারতভুক্ত হয়ে গেছিল, কিন্তু সব থেকে বেশি সমস্যার সৃষ্টি হয়েছিল হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীরকে নিয়ে। হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর কোনো মতেই ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করতে রাজি ছিল না। কাশ্মীর তোমরা জেনেছো, কাশ্মীরের রাজা হরি সিং, সেই সময়কার রাজা হরি সিং ভারতবর্ষের ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করতে রাজি ছিলেন না। তিনি পাকিস্তানেও যোগ দিতে চাননি, আবার ভারতেও যোগ দিতে চাননি। এমত অবস্থায় বিভিন্ন কারণে তিনি পরিস্থিতি অনুযায়ী তিনি ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেছিলেন। তোমরা কাশ্মীর সমস্যা থেকে এটুকু জেনেছো। ঠিক আছে? তারপর হায়দ্রাবাদেও সেই এক নিজামও পাকিস্তান বা ভারতে এই দুটো দেশের মধ্যে কোনো একটি দেশের মধ্যেও স্বাক্ষর করতে চাননি বা যোগ দিতে চাননি, একেবারে স্বাধীনভাবে থাকতে চেয়েছিলেন। এবার দেখা যাচ্ছে যখন কাশ্মীরের বিভিন্ন জনগণ যখন ভারতে যোগ দিতে ইচ্ছুক, তারা ভারতভুক্তি দলিলের সপক্ষে আছে, তাদের ওপর বিভিন্ন অত্যাচার চালু করলেন। ঠিক আছে? বিভিন্ন দাঙ্গাবাজ বাহিনীদের সঙ্গে হাত মেলালেন এবং বিভিন্ন জনগণদের তিনি অত্যাচার শুরু করলেন। এইভাবে যখন ভারতের পক্ষে এই 3টে রাজ্য যখন যোগ দিতে চাননি, তখন বল্লভভাই প্যাটেল, তারপর আমাদের নেহেরু, জওহরলাল নেহেরু, এনারা বিভিন্ন কৌশলে এই সমস্ত রাজ্যগুলিকে ভারতভুক্তি
দলিলে স্বাক্ষর করান এবং এই সমস্ত রাজ্যগুলো ভারতভুক্তি হয়। কিন্তু এর পরবর্তীতেও দেখা যাচ্ছে যে এই সমস্ত রাজ্যগুলোকে কিভাবে গঠন করা যায়। দেখো, প্রথমেই ভাষাভিত্তিক একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল। কাদের জন্য? তেলেগু ভাষীদের জন্য, যারা তেলেগু ভাষাতে কথা বলে তাদের জন্য অন্ধ্রপ্রদেশ, পৃথক একটি অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল। তবে অন্ধ্রপ্রদেশ গঠন করার পরেও কিন্তু সমস্যা থেমে থাকেনি। তেলেগু ভাষীদের জন্য অন্ধ্রপ্রদেশ গঠন করা হলো। এর পরবর্তীতে সারা ভারতবর্ষে সমস্ত অঞ্চলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি আরও জোরালো হলো। তার মানে কি? মানে সমস্ত ভাষাভাষীদের মানুষরা চেয়েছিল বা দাবি করেছিল যে তাদের জন্য ভাষাভিত্তিক আলাদা আলাদা রাজ্য গঠন করতে। এই অবস্থাতেও ভারত সরকার সমস্যার সম্মুখীন হয়েছিল। এই সময় রাজ্য পুনর্গঠন কমিশনের দ্বারা এই সমস্যার সমাধান হয়েছিল। এর পরবর্তীতে দেখা যাচ্ছে লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনায় যে ভারত বিভাজন, সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছিল। এর ফলে কি হয়েছিল? পাকিস্তান থেকে হিন্দু এবং শিখ ধর্মাবলম্বী বিভিন্ন মানুষরা, বিশাল সংখ্যক মানুষরা উদ্বাস্তু রূপে ভারতবর্ষে এলো। উদ্বাস্তু রূপে তারা কেন এলো? তাদের ওপর অতিরিক্ত পরিমাণে অত্যাচার, শারীরিকভাবে এবং মানসিকভাবে। তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হতো, তাদের বিভিন্ন জিনিসপত্র লুণ্ঠন করা হতো। এই অত্যাচার সহ্য করতে না পেরে তারা ভারতবর্ষে আশ্রয় নিল কিরূপে? উদ্বাস্তু রূপে। এটাও ছিল কিন্তু ভারতবর্ষের বা ভারত সরকারের কাছে সব থেকে বড় একটা সমস্যা। উদ্বাস্তু সমস্যাটাকে তারা কীভাবে মোকাবিলা করবে, সেটাই তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো ভারত সরকারের কাছে। আর তারা উদ্বাস্তুদের জন্য থাকার ব্যবস্থা করেছিল, খাবারের ব্যবস্থাও করেছিল, কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে ছিল না। উদ্বাস্তুরা যে জায়গাতে বা যে পরিবেশে তারা থাকতো, সেই পরিবেশটাও অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু এই অধ্যায়ে আমরা দেশ ভাগের পরবর্তীতে কী কী ঘটেছিল, স্বাধীনতার পরবর্তীতে কী কী হয়েছিল, ঠিক আছে, এইগুলো আমরা জানতে পারি। আর উদ্বাস্তুদের সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি বা কোথা থেকে জানতে পারি? আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে আমরা তাদের বিষয় সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারি। ঠিক আছে? এই অধ্যায় হচ্ছে এই বিষয়গুলোই তোমাদের পড়তে হবে। কিভাবে ভারতভুক্ত হলো, এই দেশীয় রাজ্যগুলো কিভাবে ভারতভুক্ত হলো, উদ্বাস্তু সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল, ভারত সরকার এটাকে কিভাবে সমাধান করেছিল। এই রকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, সেহেতু এই প্রশ্নগুলো তোমাদের করে রাখতেই হবে। বেশ, আজকের এইটুকুই বিষয়বস্তু তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এর পরবর্তীতে দেখে নাও প্রশ্ন কী কী প্রশ্ন। তোমাদের অষ্টম অধ্যায় থেকে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। এই 5টা প্রশ্ন একটু ভালোভাবে দেখে যেও। প্রথম প্রশ্ন দেখো, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হলো। কাশ্মীর সমস্যা নিয়ে যেই প্রশ্ন আসুক না কেন, এই প্রশ্নের উত্তরটা জানা থাকলে সেটাও তোমরা লিখতে পারবে। তারপর দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এই প্রশ্নটা এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এই বছর অর্থাৎ 2026-এ মাধ্যমিকের যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 2025-এ যেহেতু তোমাদের এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন চলে এসেছে, সেহেতু 2026-এ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তাও তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে যেও। তারপর দেখো 3 নম্বর, দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। 4 নম্বর, লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে যা জানো লেখো। আর 5 নম্বরটা একটু হলেও দেখে রাখতে পারো। ঠিক আছে? দেখো, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করে বা সমস্যাটি সমাধান করে।